আজকে রাত্রে আমাদের 9টা বা 9:30 এই সময়টাতে বা একটু আগে পরে সময় হতে পারে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু এই বৈঠকে বসবে। অর্থ উপদেষ্টা বলেছেন একটা পূর্ণাঙ্গ প্যাকেজ নিয়ে গিয়েছে। আপনি কি মনে করছেন যে প্যাকেজ বা যে ধরনের কথার কথা বলা হচ্ছে, যে ধরনের আলোচনার কথা বলা হচ্ছে, সেটি আসলে এই দর কষাকষিতে কতটুকু এগিয়ে থাকতে পারে বাংলাদেশ? ধন্যবাদ। এবারের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে তৃতীয় দফার এই আলোচনাটি হচ্ছে হলো 1লা অগাস্টে যে আমাদের সিদ্ধান্ত যেটা আগে হয়েছিল 35%, সেটা কার্যকর হওয়ার কথা। সুতরাং এই আলোচনার প্রেক্ষিতে নির্ধারিত হবে যে এটা 35% থাকবে নাকি তার থেকে কমে আসলে কতটুকু আসবে। এর আগে দ্বিতীয় পর্যায় পর্যন্ত আলোচনায় আমরা বেশ কিছু তাদেরকে কিন্তু প্রস্তাব দিয়েছিলাম। সেটার মধ্যে আমাদের শুল্ক ছাড়ের বিষয় ছিল, কিছু কিছু জায়গায় শূন্য শুল্ক, কিছু কিছু জায়গায় শুল্ক হ্রাস করা, এবং আমরা বেশ কিছু পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রেও আমাদের কথা বলেছিলাম, এবং আমাদের বিভিন্ন নীতিমালা যেগুলোতে অশুল্ক, যেমন মেধাস্বত্ব আইনের প্রয়োগ থেকে শুরু করে বিজনেস এনভায়রনমেন্ট, মার্কিন বিনিয়োগ, তাদের প্রতিবন্ধকতা, এগুলোর ব্যাপারেও আমরা কিন্তু বেশ কিছু তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু তাতে খুব কাজ হয়নি তখন। এটা 37% যেটা অরিজিনালি ছিল তার থেকে 35% ছিল। এখন আপনি ঠিকই বলেছেন যে 25টা বোয়িং বিমান ক্রয়ের প্রস্তাব দেওয়া হয়েছে নতুন করে, এবং তারপরে শুল্ক ছাড়ের ব্যাপারেও আরো কিছু উদার নীতির কথা হয়তো বা বলা হবে, এবং আরো বেশ কিছু প্রস্তাব, যেমন গভর্নমেন্ট প্রকিউরমেন্ট, গম আমদানি ইত্যাদি। আবার এর সাথে যেহেতু প্রাইভেট সেক্টররাও এবার গিয়েছেন, তারাও হয়তো বেশ কিছু প্রস্তাব দেবেন কিভাবে তারা যেগুলো আমদানি করেন, হয়তো ব্রাজিল থেকে সয়াবিন বা অন্য কোনো দেশ থেকে, রুশ ইউক্রেন থেকে গম আমদানি, তাদের মাধ্যমে যেটা হয় তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অতিরিক্ত আনবেন বলে বলবেন। সো এগুলো আমরা অবশ্যই সেখানে এইসব নতুন প্রস্তাবগুলি যাবে। তো এখানে কয়েকটি বিষয় অবশ্যই প্রস্তাব উত্থাপনের ক্ষেত্রে, এই যে বাড়তি যেগুলো আমরা দিচ্ছি এগুলোর আবার একটা কস্ট আছে কিন্তু। সো অবশ্যই আমাদের শুল্ক কমলে আমাদের রপ্তানির ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা প্রতিযোগিতা সক্ষমতার দিক থেকে আমাদের ইতিবাচক অবস্থান থাকবে, কিন্তু আবার ইতিবাচক এই অবস্থানের মাঝখানে আমরা কি আসলে আমাদের পার্শ্ববর্তী বেশ কয়েকটা দেশ, এমনকি চীন সাগরের আশপাশে যে দেশগুলো আছে, তারা কিন্তু 19 থেকে 20% বা এর ভিতরেই কিন্তু তারা তাদের শুল্কের যে প্রস্তাব সেটা কিন্তু লক করা বা ঠিক করা যে জায়গাটুকু করে ফেলেছে। আমরা আসলে সুবিধা মতো চুক্তি করতে পারবো কিনা, আর এই ধরনের কোনো সুযোগ আছে কিনা বাংলাদেশের জন্য? না, এখন যেটা বললাম যে আমরা তো এই যে প্রস্তাব যেগুলো দিচ্ছি সেগুলোর উদ্দেশ্যই হলো যে আমাদের এই 35% থেকে এটা কমানো, এবং অন্তত ভিয়েতনাম এখানে 20%-এর মতো হবে বলে মনে হচ্ছে, এবং ভারতেরটা আমরা এখনো জানি না, কিন্তু অন্তত পক্ষে 15-20%-এর মতো হলে আমাদের মূল প্রতিযোগী দেশগুলির সাথে আমাদের প্রতিযোগিতা সক্ষমতার অবস্থানটা কিছুটা হলেও অপরিবর্তনীয় থাকবে। সুতরাং সেইটা একটা আমাদের রেফারেন্স পয়েন্ট হতে পারে। একই সাথে এটাও আমাদের মনে রাখতে হবে যে আমরা যে প্রস্তাবগুলি দিচ্ছি, এই প্রস্তাবগুলি তো আমরা ইউএসটিআর এর সাথে আলোচনায়, তাদের যে ট্রেড রিপ্রেজেন্টেটিভের অফিস, কিন্তু একই সাথে কিন্তু এখানে ইউএস স্টেট ডিপার্টমেন্ট আছে, এবং সর্বশেষে এটা যাবে হলো মিস্টার ট্রাম্পের টেবিলে, এবং সেখানে কিন্তু কেবলমাত্র শুল্ক, অশুল্ক বা ক্রয়, এগুলোর বাইরে রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন ধরনের বিষয় তিনি বিবেচনায় রাখবেন। সেটা আমরা আগে যাদের সাথে তারা করেছে সেটা দেখেছি। সুতরাং আলটিমেটলি এটা কেবলমাত্র যে আমরা কি অফার করছি তার উপরেও থাকবে না, এটা মিস্টার ট্রাম্পের যে ভূ রাজনৈতিক যে তার দৃষ্টিভঙ্গি, আমাদের বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সাথেও সেগুলো সম্পর্কিত, সেটার উপরেই কিন্তু আলটিমেটলি নির্ভর করবে। এটা আমরা দেখেছি অন্যান্য যাদের সাথে তাদের আলোচনা ফাইনালাইজড হয়েছে, সেখানে কিন্তু আমরা এটা দেখেছি। সুতরাং এটা কেবলমাত্র যে আমরা কতটুকু শুল্ক বা অন্যান্য গভর্নমেন্ট প্রকিউরমেন্ট অফার করছি তার উপরে এটা নির্ভর করবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মুস্তাফিজ, মুদ্রানীতি কিন্তু ঘোষণা হতে যাচ্ছে পরশুদিনে। এর মধ্যে কিন্তু বড় কোনো ধরনের পরিবর্তন আসছে না। এটি কারণটা কি জানতে চাই, সেই সাথে জানতে চাই সেটি হচ্ছে ব্যবসায়ীদের একটা মানে তাদের একটা অবজারভেশন আছে, সেটি হচ্ছে যে নীতি সুদ হার কমানো, এটি কতটুকু জরুরি?
ধন্যবাদ। আমার মনে হয় যে এই বছরের যে জুলাই ডিসেম্বরের যে দ্বিতীয় প্রান্তিকের যে মুদ্রানীতি, সেখানে কেন্দ্রীয় ব্যাংক খুব বড় ধরনের পরিবর্তন করতে চাচ্ছেন না, কারণ তারা অ্যাঙ্কার যেটা করতে চাচ্ছেন সেটা হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এবং তারা মনে করছেন যে প্রবৃদ্ধিতে কিছুটা ছাড় দিয়ে হলেও আমাদেরকে এটা করতে হবে, এবং সেই জন্য নীতিহার পরিবর্তন করছে না। এবং আপনাদের প্রতিবেদনে ঠিকই বলেছেন যে এটার ফলে আমাদের ব্যাংকের যে ঋণের সুদের হার সেটা উচ্চ স্তরে রয়ে যাচ্ছে, এবং তার একটা নেতিবাচক ফলাফল আমরা কিন্তু বিনিয়োগেও পাচ্ছি। এবং দেখা যাচ্ছে যে প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট নেয়া ব্যাংক থেকে, সেটা টার্গেটের থেকে গত বছরও কম ছিল, এবং এবার যে 11% টার্গেট করা হয়েছে আমার মনে হয় যে সেটাও হয়তো বা হবে না। কিন্তু তারা মূল অ্যাঙ্কারটা করতে চাচ্ছেন যে এখন এই যে নীতি সুধার এটাকে উচ্চ স্তরে রেখে মুদ্রা সরবরাহ সংকোচনমূলক রেখে তারপরে মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে এনে তারপরে তারা প্রবৃদ্ধির দিকে নজর দেবেন। সুতরাং এখানে একটা বড় ধরনের একটা টানাপোড়েন আছে, এটা 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 বোঝা যায়। কিন্তু এটার আমরা দেখছি যে মূল্যস্ফীতিটা নামছে, তবে এখনো পর্যন্ত সেটা 9-এর কাছাকাছি আছে। এটা টার্গেটটা যে জুনে 6.5-এর কাছাকাছি নিয়ে যাওয়া, ধারণা করা হচ্ছে, যেটা আপনাদের প্রতিবেদনে বলেছেন যে এটা 8-এর কাছাকাছি আসলে তখন আমরা হয়তো দেখব যে আমাদের এই নীতি সুদহারটা কমানো হবে, এবং সেটার একটা ইতিবাচক ফলাফল আমরা ঋণের সুদের হারের উপরেও পাবো। কিন্তু এই ইন্টারিম পিরিয়ডটাতে কিন্তু আমাদের বিনিয়োগ, আমাদের প্রাইভেট সেক্টরের উদ্যোক্তা যারা আছেন তাদের কর্মচাঞ্চল্য নিয়ে আসা, তাদের বিনিয়োগে উৎসাহ দেওয়া, প্রণোদিত করা এবং শোভন কর্মসংস্থান সৃষ্টি, এগুলোতে কিন্তু আমাদের একটা নেতিবাচক প্রভাব পড়ছে। সুতরাং সেইটা অস্বীকার করা যাবে না। সেটা আবার সরবরাহের দিক থেকেও আবার এটার একটা প্রভাব আছে আমরা জানি। তো এটা খুবই অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এখানে বেশ বড় ধরনের একটা এখানে টানাপোড়েন আছে। তবে সেন্ট্রাল ব্যাংক যেটা করছেন আমার মনে হয় যে এটা তারা এইবার যদি চালুও করেন, মাঝামাঝি যে এটা নীতি সুধারটাকে কমিয়ে একটা বিনিয়োগে চাঞ্চল্য আনাটা এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। রিজার্ভ ভালো আছে, আমদানিও এখন কোনো ধরনের সেখানে বাধ্যবাধকতা নেই, এবং আমাদের উদ্যোক্তারা তাহলে যদি ক্যাপিটাল মেশিনারিজ এবং অন্যান্য ইনপুটস আমদানি সহজভাবে করতে পারেন, তো তাহলে সেটা সরবরাহের দিক থেকে একটা ইতিবাচক ফলাফল দিয়ে আমাদের মূল্যস্ফীতিকেও কিন্তু কিছুটা কমের দিকে আনবে, এবং সেখানে বিনিয়োগ এবং কর্মসংস্থানের উপরে ইতিবাচক প্রভাব পড়বে। সুতরাং এই যে এখন পর্যন্ত যেটা করেছেন যতটুকু কার্যকর হয়েছে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে এটাকে কমানো একটা সিদ্ধান্ত উচিত বলে আপনি মনে করছেন। আর ডক্টর মোস্তাফিজ, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, খেলাপি ঋণ 5,30,000 কোটি, কারণ এবং কি হতে পারে? আমরা আসলে মানে অঙ্কটা আসলে বড়ই হচ্ছে। অঙ্ক অবশ্যই বড় হচ্ছে, এবং আপনি তো হিসাব দিলেন 22,000 কোটি টাকা দিয়ে শুরু হয়েছিল 2009-এ, 1,20,000 কোটি টাকার মতো ছিল 2000 যখন নাকি 24-এ তারা চলে যান। কিন্তু এখন যে বেড়েছে এটা কিন্তু হলো স্পষ্টতার যে একটা এক্সারসাইজ তারা করেছেন, অ্যাকাউন্টেবিলিটির একটা এক্সারসাইজ, সেটার ফলে এই ঋণটা কিন্তু, এই কুঋণটা কিন্তু ছিল, খেলাপি ঋণটা, কিন্তু এটা আমরা খাতায় প্রকাশ করা হয় নাই, বিভিন্ন ব্যাংক এটাকে চেপে রেখেছে, কিন্তু অর্থনীতিতে এটা ছিল। সুতরাং এটা খুবই ভালো যে তারা এখন খাতাগুলোকে পরিষ্কার করছেন, প্রকৃত অবস্থাটা আমাদেরকে এখন জানাচ্ছেন। অবশ্যই এটার বিপরীতে প্রভিশনিং করে রাখতে হবে। প্রভিশনিং করে যদি রাখা হয় তাহলে তখন এটা আমাদের ঋণের সুদের হারের উপরেও এটার একটা প্রভাব পড়বে, যেটা আমরা অলরেডি দেখছি। কিন্তু এই স্পষ্টতার এই এক্সারসাইজটার মাধ্যমে, এবং তারপরে তো তারা বোর্ড পুনর্গঠন করা এবং এই যে অ্যাসেট রিকভারি কোম্পানি ইত্যাদি এর মাধ্যমে একটা শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, নতুন খেলাপি যাতে না হয়, এখন যেগুলো ঋণ দেওয়া হচ্ছে সেটার যে একটা অ্যাকাউন্টেবিলিটি, সেন্ট্রাল ব্যাংকের স্বাধীনতা, এই যে কাজগুলো করা হচ্ছে এবং মার্জার ইত্যাদির যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, এটার ইতিবাচক একটা ফলাফল আমরা অবশ্যই পাবো। কিন্তু এই সময়টাতে অবশ্যই এটার উপরে একটা আমাদের মনস্তাত্ত্বিক দিক থেকে এটা হয়তো আমাদেরকে কিছুটা হতাশ করবে, কিন্তু এটা এই স্পষ্টতা এবং জবাবদিহিতার যে কালচারটা সৃষ্টি করা হচ্ছে এটার মাধ্যমে,
এটা আমাদের মধ্যমেয়াদে আমাদের অর্থনীতির জন্য ইতিবাচক ফলাফল আনবে বলে আমার বিশ্বাস। ডক্টর মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে অর্থনীতি এবং অর্থনীতির সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান।